নিতে পারছেন? সবাই নিতে পারছেন? স্যার কোথা থেকে নিব? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। দিছি এখন লেভেল যে 6টা ক্লাস হবে, ওই 6টা ক্লাসের শীট গুলো দিলাম। নিতে পারলে ওনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন আপনাদের। জি স্যার, ওইটা দিয়ে দিলে ভালো হয়। কে দিবেন? কেউ একজন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। জি স্যার, আমি দিয়ে দিব। তাহলে আমরা আজকে ওই বাকি কিছু আমাদের ইয়ার কোশ্চেন ছিল, এগুলো আমরা আলোচনা করব। আমরা তো জুন 2019 এর পূবালী ব্যাংকের এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছিল না? এই কেসটা আমরা লাস্ট আলোচনা করছিলাম, যেটা চেক জমা দিছিল, তারপর অ্যাকাউন্ট যিনি চেক দিয়েছিলেন উনি মারা গেছিলেন।
2018 থেকে শুরু করি। মিউট নাই মনে হয় সবাই। দেখেন 1C এর মধ্যে আছে A purchases a motorcycle from B on B's undertaking that though it is old, it is in excellent condition. একটা মোটরসাইকেল বি থেকে পারচেজ করছে এবং বি একটা আন্ডারটেকিং নিছে, যদিও এটা ওল্ড কিন্তু এটা এক্সিলেন্ট কন্ডিশনে আছে। F finds later on that the motorcycle is not rideable at all. পরবর্তীতে দেখতে পেল মোটরসাইকেলটা আসলে রাইড করার মতো অ্যাভেল না। Can A reject the motorcycle and recover his money? কি মোটরসাইকেলটা রিজেক্ট করতে পারবে কিনা এবং মানি রিকভার করতে পারবে কিনা? স্যার এখানে একটা হলো মানে প্রথম ক্ষেত্রে যেহেতু সে নিছে এখানে রিপিট এমটর এখানে ইউজ হইতে পারে একটা, আর একটা ক্ষেত্রে যদি কোনো মানে সে তো এটা দেখে অ্যাক্সিডেন্ট কন্ডিশন দেখেই নিয়েছে, তাহলে সে রিকভার করতে পারবে না। তবে যদি কোনো কন্ডিশন থাকে বা ওয়ারেন্টি থাকে যেটা আর কি যদি উল্লেখিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে রিকভার বা ইয়াটা পাবে আর কি বলে, যে কোনো ক্ষেত্রে মানি হোক আর মোটরসাইকেলের ক্ষেত্রেই হোক। আর অন্য কেউ বলেন, আরো কয়েকজন শেয়ার করেন। স্যার লাইন স্যার আমি শুনতে পাচ্ছি না কিছু, একটু আপনার কথা শুনতে পাচ্ছেন এবং কারোর সব। আমার কথা এখন শোনা যাচ্ছে? আপনি মাইক্রোফোন থেকে ইয়াটা করেন, ওখানে একটা ইয়া আছে বলে প্রথম অপশনটা, মাইক্রোফোনে ক্লিক করেন। ক্লিয়ার আছে স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। এটা কি আমাকে বলতেছিল, ব্যবসা বলতেছিল? জি স্যার শুনতে, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা কেস আলোচনা করতেছিলাম যে এ পারচেজেস এ মোটরসাইকেল ফ্রম বি। বি এর থেকে একটা মোটরসাইকেল পারচেজ করছে অন বিস আন্ডারটেকিং দ্যাট, বি থেকে আন্ডারটেকিং নিছে দো ইট ইজ ওল্ড, যদিও এটা ওল্ড, ইট ইজ ইন এক্সিলেন্ট কন্ডিশন, এটা একটা এক্সিলেন্ট কন্ডিশনে আছে। এ ফাইন্ডস লেটার অন দ্যাট দ্য মোটরসাইকেল ইজ নট রাইডেবল এট অল। এখন পরবর্তীতে দেখলো যে মোটরসাইকেলটা আসলে চড়ার উপযোগী না। সেই ক্ষেত্রে বলতেছে ক্যান রিজেক্ট দ্য মোটরসাইকেল, রিজেক্ট করতে পারবে কিনা এবং রিকভার ইজ মানি রিকভার করতে পারবে কিনা। শিহাবে একটা ওনার এক্সপ্রেশনটা করছে আমাদের কাছে। আর কেউ একজন যদি কেউ কারো কথা থাকে একটু বলতে পারেন, তারপর আমরা সবাই মিলে এটা আলোচনা করে নিব। একটু মন্তব্যটা শুনতে পাইনি, শিহাব ভাই বলছেন সেটা আমি শুনতে পাইনি স্যার, একটু শিহাব একটু আবার বলেন।
ইয়া হয় যে এখানে তো স্যাম্পল বা এরকম কোনো কিছু শর্ত নাই, জাস্ট মোটরসাইকেলটা নিচ্ছে যখন নেয়। আপনার কথাটা স্পষ্ট হচ্ছে, আসতেছে না। আচ্ছা, আমি এখানে বললাম স্যার যে বায়ার বি অ্যাওয়ার্ড যে আমাদের যে কন্ডিশনটা আছে ডেবিট কি বলে কেভির যে এমটর যেটা আছে, হ্যাঁ যেটা ওইটা আছে যে ক্যাভিটি হ্যাঁ এমটর, হ্যাঁ ওই হিসাবে। তো এই ক্ষেত্রে যে কয়েকটা ফ্যাক্টর আছে যেমন স্যাম্পলটা বা কিছু আছে ডিসক্রিপশন, ওগুলি এখানে বলা নাই একটা। আর যে সকল সে যখন রিসিভ করে তখন সে কিন্তু এটা এক্সিলেন্ট কন্ডিশন পেয়েছিল। এখন আমার কথা হলো সে যেহেতু রিসিভের সময় সে বুঝতে পারে নাই বা সতর্ক থাকতে পারে নাই, এই ক্ষেত্রে সে কোনো রিকভারি পাবে না। তবে এই ক্ষেত্রে যদি কোনো মানে করেন যে কোনো শর্ত থাকে বা কন্ডিশন থাকে বা ওয়ারেন্টি থাকে যে 6 মাস, এরকম যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা রিকভারি পাবে। যেমন আমরা কোনো কিছু যখন কিনতে যাই বাজারে, আমরা কিন্তু বলি এটার ওয়ারেন্টি আছে কিনা, যদি বললে না ওয়ারেন্টি নাই, তখন কিন্তু আমরা যদি নষ্ট হয়ে যায় আমরা ব্যাক করতে পারি না। অনেক সময় বলে 3 দিনের ওয়ারেন্টি বা 4 দিনের ওয়ারেন্টি। তো এরকম এই ক্ষেত্রেও এক্সিলেন্ট কন্ডিশন আছে, বাট এটা যদি কাজ না করে সেক্ষেত্রে সে কোনো রিকভারি পাবে না। আর যদি কন্ডিশন ফুলফিল করে বা কন্ডিশনের মধ্যে পড়ে বা ওয়ারেন্টির মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে রিকভারি বা এটা কি বলে মানে কোনো সুযোগ পাবে। এটাই আমি বলছি স্যার। স্যার বিষয়টাতে এরকমই হয়ে গেছে যে মনে করেন যে আপনি এখান থেকে কোনো এ তো কোনো উপযোগী পাচ্ছে না, এখানে এ তো কোনো উপযোগী পাচ্ছে না। যেরকম মানে সে বি ইজ আন্ডারটেকিং দ্যাট দো ইট ইজ ওল্ড, মানে বির কাছ থেকে এটা জানতে পারছে, বি তো এটা শিওর করছে, বি কি এখানে বিক্রেতা, বি এখানে বলছে বি ইজ আন্ডারটেকিং দ্যাট দো ইট ইজ ওল্ড ইট ইজ অ্যান এক্সিলেন্ট কন্ডিশন। এটা কি বি বলছে স্যার নাকি এই কথাটা আমি বুঝতে পারছি? বি বলছে, বি আন্ডারটেকিং দিছে এটা। তাহলে তো স্যার অবশ্যই এ অবশ্যই এখান থেকে রিটার্ন পাবে কিছু অবশ্যই, কারণ তার কথা এবং কাজের সাথে এটা তো ক্যাভিটি ইম্পোর্টটা আছে বায়ার্স বিওর, যেটা আমি বুঝি যে ক্রেতা সাবধান নীতি। ঠিক আছে, ক্রেতা সাবধান নীতি এটা আমি মানছি, কিন্তু এটা তো বি তো এখানে আন্ডারটেকেন দিচ্ছে যে না এটা পুরাতন, তবে এটা এক্সিলেন্ট পজিশন আছে বা ভালো অবস্থায় আছে, বাট আদৌ আমি এটা চালাইতেই পারতেছি না। তার মানে কি এটা যে তার তো কন্ডিশন তো এটা হলোই না, সে যে কন্ডিশন দিল যে ভালো অবস্থায় আছে, আমি কিনে আনার পর দেখলাম যে এটা চলতেছে না, ভালো তো দূরেরই কথা। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? মানে থেকে শুরু করে সব ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা কন্ডিশন আছে যে এক্সিলেন্ট কন্ডিশন থাক একটা টাইম দিয়ে দেয় 6 মাস 3 মাস 3 দিন 5 দিন, যদি ওইটা যদি ফুলফিল হয়ে যায় যতই নষ্ট থাকে। আমার পরিচিত আমার এক বন্ধুই একটা পুরান কম্পিউটার কিনে 7 দিন সময় দিয়েছিল, 10 দিনের মাথায় নষ্ট হয়ে গেছে, সে কিছুই পায়নি। এগুলো বাস্তবতা আর কি। এখানে কিন্তু ওরকম কোনো কিছু বলা নাই যে এটা নেওয়ার সময় মানে বলে বিষয়টা আপনি ঠিক করে নিয়েছিল এরকম কিছু এইজন্য যা আমরা বলা আছে যে হ্যাঁ এইটা একটা ভালো কন্ডিশনের মোটরসাইকেল, কিন্তু আনার পর মেইন কন্ডিশনটাই ফল করছে, তাহলে তো এটা থাকছে না। আপনি যেরকম ওইখানে 7 দিনের একটা ওয়ারেন্টি পেয়েছিলেন, অন্তত 7 দিন চালাই দেখেন, কোনো প্রবলেম হলে তারপরে বলেন। এ তো আগের থেকেই একটা আন্ডারটেকিং নিচ্ছে, এটাও তো এরকম একটা আন্ডারটেকিং নিচ্ছে, এটা ভালো যদিও পুরাতন তবে এক্সিলেন্ট কন্ডিশনে আছে, মোটামুটি আপনি চালাই আপনার উপযোগ মিটবে। রেসপেক্ট অফ বিইং ওল্ড এটা, তারপরে এটা উপযোগ পেলে সে এটা আমাকে তো অ্যাসিউরেট করছে না। এখানে এর জন্যই তো আমরা যখন উত্তরটা করব তখন আমরা এটা বলে নিব। আর সে যদি নিজে দেখছে কিনা যে আমি কোনো ওয়ারেন্টি পাচ্ছি না, আমি দেখছি এক্সিলেন্ট কন্ডিশন, আমি যখন এটা রিসিভ করতেছি তখন এটা আমি চেক করে নিব। এরপর যদি হয় আপনি নরমাল ক্ষেত্র, আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট কিন্তু সারা পৃথিবীতে কখনো কোনো অর্গানাইজ মার্কেট না। আপনি যদি নতুন ব্র্যান্ড নিউ কিনেন সেক্ষেত্রে আপনি অর্গানাইজ পাবেন। সেকেন্ড হ্যান্ড মার্কেট সবসময় কিন্তু এটা জিডিপি তো ক্যালকুলেশন হয় না, বাস্তবতা যেটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে। তবে যেহেতু আন্ডারটেকিংটা দেওয়া আছে, আন্ডারটেকিংটা দেওয়া থাকলে তার যে পারপাস সলভ না হলে কিন্তু এটা আন্ডারটেকিংটা ওল্ড এবং ঠিক আছে ওইটা তো আন্ডারটেকিং দেওয়া আছে, কিন্তু পারপাস তো তখনও চেক করতে হবে। এখানে দুইটাই উত্তর হবে। না এইখানে না ঠিক আছে, চেক করতে হবে, অনেক ধরনের ইস্যু আছে, বাট আমাদেরকে চিন্তা করতে হবে এই কোশ্চেনের প্যাটার্ন ধরে। কোশ্চেনে কিন্তু সবকিছু ডিসক্লোজ করে দেয় নাই। কোশ্চেনে আমাকে যেহেতু বলেছে যে যেহেতু আন্ডারটেকিংটা দেওয়া আছে, তো আন্ডারটেকিংয়ের বেসিসে আমার যেহেতু পারপাসটা সলভ হয়নি, আমি কিন্তু এখানে ক্লেম করতে পারবো। এটা আমার আমি এটা বলতে চাচ্ছি, দুইটাই বলা যাবে। আপনি যদি বলেন যে আপনি চেক করবেন কিনা, চেক করেছেন কিনা, ওখানে আপনি ওয়ারেন্টির কথা বলেছেন কিনা, আমার এতগুলো দরকার নাই তো। আমাকে যেহেতু সে আন্ডারটেকেন দিচ্ছে যে এটা ভালো আছে আপনি চালান, কিন্তু আদৌ এটা চলে
তাহলে এটা কি হলো, এটা কি হয়? মানে এটা আমি তো একটা জিনিস আমাকে তো উপযুক্ত নিতে হবে। আপনি একটা পণ্য দিচ্ছেন, আমি তো অবশ্যই আমার কিন্তু উপযুক্ত ব্যবহার করতে হবে না। এটা ওল্ড ওয়ার্কিং কন্ডিশনে আছে, এটা থেকে আমরা কিছু করলে কিছু করতে পারবো, নয়তো লাইনটা ক্লিয়ার আসতেছে না স্যার আসলে। ঠিক আছে, এখন শিহাব আপনার মনে হয় সাউন্ড ইয়াতে ডিস্টার্ব করতেছে। তো এখানে ওই আমার থেকে নয়েজ আসতেছে। শিহাবের ওখান থেকে ওই এখন ওই একজন স্যার কাইন্ডলি আপনি একটু সামারি আপ করে দেন স্যার। মনে আছে এর আগে একটু ফাতেমা তো জোহরা কই, ও একটু বলুক তো। একজন ফিমেল একটু এক্সপ্রেশন করেন। ওকার নক স্যার একটু কিছু বললে তো কিছু জানা যায় স্যার, কেউ একটু বললে ভালো লাগে স্যার। আমরা তো আমরা পারি না বলেই তো স্যার ক্লাস করতেছি। না না, কে পারে না, সবাই এখানে পারে। কথা হচ্ছে একটু আলোচনা করে বেটার। না স্যার আপনি বলতেছেন কেউ কিছু বলতেছে না তাই তো বলতেছি। আমরা তো স্যার এখানে কেউ পেরে আসেনি স্যার। না না, ইয়া বলেন না, ফাতেমা তো জোরে বলেন। আপনি ওর মিউট করছেন কেন? আনমিউট করে বলেন, আপনি কি বুঝতেছেন বলেন এটা থেকে। স্যার আমার কাছে এটাই মনে হচ্ছে যে বি যেহেতু আন্ডারটেকিং দিয়েছে, হ্যাঁ, যে দো ইট ইজ ওল্ড, ইট ইজ নট, ইট ইজ ইন এক্সেলেন্ট কন্ডিশন। তো আমার ক্ষেত্রে স্যার এটা মনে হয়েছে যে এ হচ্ছে স্যার এক্ষেত্রে স্যার মোটরসাইকেলটা রিজেক্ট করতে পারবে, হয়তো বা রিকভারি করতে পারবে আর কি। হ্যাঁ, এরকম আমার মনে হচ্ছে। আচ্ছা, আমার স্যার এই কোশ্চেনে কি পয়েন্টটা আন্ডারটেকেন স্যার, আমি এতটুকু বুঝছি। এই কি পয়েন্টটা আমি এটা বুঝছি, এটার পরে আমি হয়তো আলোচনা করব এই কোশ্চেনটা। নরমাল স্যার আপনি বলছেন, মানে আমি একটা কথা বলতে চাচ্ছি। সাউন্ড একটু ঠিক করে নেন না, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। জি স্যার, এখন কি কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কথা বলছে একটু, আপনি শুরু করার আগে আমি একটু বলি। ওই একজন এখানে লিখতেছে লেভেল ল এর স্লাইড গুলা কোথায় শেয়ার করছেন, ওইটা আমি চ্যাট বক্সে দিছি। চ্যাট বক্স থেকে আপনারা নেন, আর আদারওয়াইজ চ্যাট বক্স থেকে কেউ একজন নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এখন বলেন শিহাব। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যদি এটা সিরিয়াস না আর কি, আমরা তো বেসিক্যালি কাজ করব যদি কোম্পানির পক্ষ হয়ে, কিন্তু আমাদের যে উত্তরগুলো আসতেছে সবগুলি ভোক্তার পক্ষে চলে যাচ্ছে। মানে কমন সেন্স, আমি এটা সিরিয়াস না, এমনি আর কি বললাম। আমি আপনাকে এখানে বলি, আসলে ম্যাক্সিমাম যেটা বলছে ওইটাই আসলে রাইট হবে। কারণ এখানে আপনি যা কিছুই কিনেন আসলে উইদিন 15 মিনিটস অর 10 মিনিটস একটা জিনিস আসলে প্রুভ করা সম্ভব না এটা কতটুকু এফিশিয়েন্ট বা ইফেক্টিভ। যেহেতু সে ওল্ড বলেও একটা আন্ডারটেকিং দিছে, আসলে এটা অ্যাক্সিডেন্ট কন্ডিশন। তো সেই ক্ষেত্রে যদি এটা নট রাইট অ্যাভেল এট অল, তাহলে এটা কোনোভাবে মানা যায় না, এটা অবশ্যই রাইট হইতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে যে ক্লিয়ার মেসেজটা দেওয়া আছে সেই ক্ষেত্রে ওই আসলে এটা রিজেক্ট করতে পারবে এবং তার মানিটা রিকভার করতে পারবে। কারণ হচ্ছে এখানে মেইন কন্ডিশনটা ব্রিচ হয়েছে, যেটা ও বলছিল অ্যাক্সিডেন্ট কন্ডিশন। স্যার আমি শিহাব ভাইকে একটা কথা বলতে চাই। শিহাব ভাই যে কথাটা বললো, মানে এখানে কন্ডিশন ব্রেক হইছে স্যার এটার জন্য। এটা আমার যেহেতু মেইন একটা কন্ডিশন, কারণ আমি তো আসলে রেসের কথা বাদ দেন, কিন্তু একটা নর্মাল ভাবে তো জিনিসটা চলতে হবে, আর নাহলে আমি এটা কেন কিনবো? আর আমি আসলে উইদিন 10 to 15 মিনিটস এর মধ্যে এটা প্রুভ করা সম্ভব না আসলে এটা কতটুকু সার্ভিস আমাকে দিবে বা দিবে না এই জাতীয় কোনো কিছু। স্যার এটা তো সেল অফ কন্ট্রাক্ট ল অনুযায়ী স্যার সে তো ঘাড়েই নিচ্ছে স্যার, এটা তো সে ঘাড়েই নিচ্ছে, যেহেতু আন্ডারটেক নিচ্ছে স্যার, সে তো ঘাড়েই নিচ্ছে। সো আমি এখান থেকে দাবি করতে পারি, কিন্তু এটা তো ক্যাবিট ইমটোরের ক্ষেত্রে মানে যেটা বলছি স্যার, ক্রেতা সাবধান নিতে, এটা তো আমার, এটা তো নিজের ভিতরে আসে, তো আমার সাবধানতা সে তো আমার ঘাড়ে নিয়েই বলছে যে তার মানেই তো আন্ডারটেক। তো আমি স্যার এখান থেকে পাবো, এই হচ্ছে বিষয়। কি পয়েন্ট এই কোশ্চেনটাই যদি এরকম লেখা থাকতো যে জিনিসটা বিক্রি করা হয়েছে এবং যখন বিক্রি করেছে এটা খুব গুড কন্ডিশনে আছে, আপনারা প্রবলেম হয়েছে, তখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। শোনা যাচ্ছে না, একটু বড় করে বলতে হবে ভাই। স্যার আমি বলছিলাম যদি কোশ্চেনটা এরকম আসতো
যে একটা প্রোডাক্ট সেল করা হয়েছে, সেটা যখন সেল করা হয়েছে গুড কন্ডিশনে ছিল, 3 মাস বা 2 মাস পরে প্রোডাক্টটার মেইন পার্টটা কাজ করছে না, তখন তো আমরা এটাকে বলতে পারতাম যে না, সে আর ক্লেম করতে পারবে না, তাই না? ওই তখন আমরা কন্ট্রাক্টটা রিজেক্ট না করে শুধু ওয়ারেন্টির জন্য ক্লেম করতে ওয়ারেন্টির জন্য বলবো। ড্যামেজের জন্য। জি 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 স্যার, জি স্যার, Exactly. জি স্যার। এটাই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। নেক্সট স্যার হ্যাঁ স্যার এক্সেপশন টু ক্যাভিটি ইম্পিউটার রুলেতে বলা আছে যে যদি কোনো ডিসক্রিপশন, অঙ্গীকারনামা বা স্যাম্পল যদি বর্ণনা অনুযায়ী বা অঙ্গীকার সাথে হুবহু মিল না হয়, কোনো ফ্রড হয়, তাহলে ক্যাভিটি ইম্পিউটারের এটা কার্যকর জি হবে। জি জি জি, এটা আছে এক্সেপশন, ক্যাভিটি ইম্পিউটার এক্সেপশনের অনুযায়ী ইয়ে হবে। ওইটা বলছিল যেটা ডেসক্রিপশন অনুযায়ী গুডসটা স্যার এটা স্যাম্পল না স্যার, এটা জাস্ট এটা ডেসক্রিপশন। এটা হচ্ছে ডেসক্রিপশন, বলছে ডেসক্রিপশন বাই একটা আছে, ওটা দেখি নিন পয়েন্টটা। জি স্যার, ওখানে মানে আছে আছে 5টা আছে স্যার, আছে, এটা শিওর exception। আছে। ডেসক্রিপশনও আছে স্যার, স্যাম্পলও আছে, প্লাস আপনার স্যাম্পলও আছে, ডেসক্রিপশন আছে, কিন্তু এটা ডেসক্রিপশনের আওতায়। যদি থাকে তাহলে স্যার ক্যাভিটি ইম্পিউটার কাজ করবে না। জি জি জি, ঠিক আছে আপনার পয়েন্ট। তো ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট কেসের মধ্যে যাই, ঠিক আছে? জি স্যার, জি স্যার। দেখেন 2 নাম্বার কোশ্চেনের মধ্যে একটা কেস আসছে। A maker makes a promissory note and signed after writing as follows: I promise to pay B taka 100 on D's death, provided D leaves me enough to pay that sum. State the legal position of the instrument. স্যার এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ভিতর এটা কি মিন করছে কোশ্চেনের বাংলা অর্থটা কি? হ্যাঁ, একটু বলতেছি, একটু আগে আমরা কোশ্চেনটা একটু বুঝে নিই, তারপর আমরা আলোচনা করব। একটা মেক করছে কি প্রমিসরি নোট এবং সাইন করছে এখানে, এবং প্রমিস করছে বি কে পে করবে ডি এর মৃত্যুর সাপেক্ষে, কারণ ডি তাকে অনেক টাকা দিয়ে যাচ্ছে এই ধরনের সামগুলো পে করার জন্য। তো সেই ক্ষেত্রে বলতেছে ইনস্ট্রুমেন্টাল লিগ্যাল পজিশনটা আলোচনা করতে বলছে এটা। স্যার আমি একটু কি বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার আমরা যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে স্যার প্রমিসরি নোটের যে ফিচারটা, সেটা যদি আমরা দেখি, এটা কন্ডিশনাল হতে পারবে না, অর্থাৎ আনকন্ডিশনাল হতে হবে। জাস্ট এটা, আরো অনেকগুলো আছে, সার্টেন অ্যামাউন্ট অফ মানি যেটা আসলে পেড করতে হবে। যাক, আমার দরকার নাই স্যার, এটাকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে এটা কন্ডিশনাল হয়ে গেছে স্যার, এটা আনকন্ডিশনাল হতে হবে এটা প্রমিসরি নোটের ক্ষেত্রে। সো এটা তো প্রমিসরি নোট না স্যার, এটাই আর কি স্যার। মানে আমার মতামত স্যার, এটা যদি বলি লিগ্যাল পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এই লিগ্যাল পজিশন অফ দ্য বলতে এটা আমি বুঝতেছি এটা প্রমিসরি নোটের মধ্যে পড়ে না, আওতায় পড়ে না, কারণ এটা কন্ডিশনাল হয়ে গেছে। এই প্রমিসরি নোট মাস্ট বি স্যার আনকন্ডিশনাল। আর কেউ কিছু বলবেন? স্যার এটাই আনসার্টেনিটি আছে, তো এটা হবে না স্যার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আনসার্টেনিটি না স্যার, বলছেন সার্টেন অ্যামাউন্ট অফ মানি আছে, আর এরকম ক্ষেত্রে এটা তো যাচ্ছেই না, এটা জাস্ট এটা শর্ত দিয়ে দিয়েছে। না, ওই শিহাব যেটা বলতেছে মানে ডি এর মৃত্যুটাও তো একটা আনসার্টেনিটি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটা যেটা আপনি বলছেন, এটা কন্ডিশন আরোপ করা যাবে না আর কি। জি স্যার। তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে মানে এটা ওই লিগ্যাল পজিশনটা এটা নাই আর কি, যেহেতু ওইটা বলে দিবেন যে আসলে প্রমিসরি নোট হইতে হলে তো আমরা এই কন্ডিশন গুলো জানি, ওইটা কারণ এটা 5 মার্কসের একটা কোশ্চেন। তো যে সমস্ত কন্ডিশন গুলো আছে ওইটা লিখতে পারেন, লিখার পর বলতেছেন যে এখানে যেহেতু একটা কন্ডিশন আরোপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা সবগুলো কন্ডিশন ফুলফিল না করার ফলে, মানে প্রমিসরি নোট হইতে যা কন্ডিশন লাগে তো না করার ফলে এটাকে আমরা প্রমিসরি নোট হিসেবে বলতে পারতেছি না, এটা বলবেন আর কি, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার।
আমরা এরপর দেখেন জুন 2018 আচ্ছা আমাদের আর কি কেস কয়টা আছে আমরা একটু দেখে নিই। এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা। স্যার এখন তো অধিকাংশ কেসই আসতেছে বেশি স্যার, কেস স্টাডি। স্যার আমার আগের দিনে একটা কোর্সের একটু সমস্যা ছিল স্যার, ওটা পরে আপনার সাথে শেয়ার করবো স্যার। এটা শেষ হোক স্যার, তারপরে একটু সময় দিন, 1 মিনিট, তাহলে হোক। আচ্ছা এখানে ছোট্ট একটা আমরা নিচের থেকে যাই, আমি দেখছি 8টার মতো আছে, আমরা দেখে বলে শেষ করতে হবে একটু আজকে। এখানে বলতেছে দেখেন 2C find faults with the following negotiable instrument. একটা promissory note বলছে I am liable to pay to Rohim or order the sum of $6,000 only with all interest সহ according to the rules as soon as possible. এটা কি promissory note বলা যাবে? জি না স্যার। না স্যার, এখানে কারণ there is no promise to pay, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। তো এটা সবাই বুঝছেন? জি স্যার। এখানে প্রমিসটা নাই পে করার, যে কারণে এটাকে আমরা প্রমিসরি নোট বলতে পারবো না। আচ্ছা এই তিনটা একটু দেখেন, বলছে is holder of a bill, he endorses it, sends recourse to B endorses it to C to D and D again to A. এখন বলতেছে can I recover the amount of the bill from B? What are the rights of D? Or can I recover the amount from C and D or any of them? আচ্ছা সেন্স অফ রিকোর্সটা কি একটু দেখেন তো ফ্রেজটা। দেখছেন? স্যার এটা এখানে স্যার লেখা আছে স্যার, হ্যালো, হ্যাঁ a clause inserted into an agreement which indicate that the endorser does not wish to incur liability, মানে এখানে একটা স্যার একটা এন্ডোর্সমেন্টের কথা বলা আছে স্যার, বুঝছেন? এটা আবার পড়েন তো একটু স্যার। মানে এখানে বোঝাচ্ছে an agreement which indicate that the endorser
ডাজ নট উইশ টু ইনকার লাইবিলিটি, মানে আমি কোনো মানে যিনি ইনডোর্স করছে স্যার, ইনডোর্সারটা বুঝতেই পারছেন ইচ্ছা প্রকাশ মানে ইচ্ছা নাই যে সে লাইবিলিটি নিতে আর এরকম টু ইনকার লাইবিলিটি ইফ দা ডকুমেন্ট অফ টাইটেল ইজ নট অনার, মানে আমি এমন একজনকে ইনডোর্স করে দিলাম, যদি সেটা অনার যদি না হয় তাহলে আমার এটা লাইবিলিটি নেওয়ার ইচ্ছা আমার নাই, মানে এরকম কি স্যার? আচ্ছা একটু আবার বলেন লাইনটা। এন্ডোর্সার ওই এগ্রিমেন্ট টু স্টেট ডেট বলে এন্ডোর্সার। হ্যাঁ স্যার বলছি, আবারই বলছি, which indicates that the endorser does not wish to incur liability if the document of title is not honored. Clear sir? It is essentially না হয় তাহলে সে লাইবিলিটি নেওয়ার জন্য তার ইচ্ছা নাই আর কি। হ্যাঁ, it is essentially saying that the other party is entering into agreement at his or her own risk, মানে আমাকে যদি দিয়ে দেয় স্যার সে ইনডোর্স করে, সেটা আমারই রিস্ক হবে, তার ইনডোর্সারে কোনো রিস্ক হবে না, এরকম কি স্যার মনে হয় নাকি? এখন তো আমরা নট নেগোশিয়েবল লেখা থাকে তাইলে আগের ম্যানকে ধরা যায় না। হ্যাঁ, আদারওয়াইজ তো সবাই আগের ম্যানকে চার্জ করতে পারবে, এটা তো আমরা আগে বলছিলাম। স্যার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি কি বলবো? বলেন। If party A, the bracket আছে the endorser, sign a bill of exchange containing a sans recourse endorsement, মানে যেটা আমাদের এখানেও লেখা আছে, with party B, পার্টির সাথে এরকম একটা করছে the endorser কি B over a financial instrument, party B signs into an agreement with party C over the same instrument and the instrument is dishonored, the party B cannot seek payment from party A. এবার বুঝতে পারছেন বিষয়টা স্যার? একটু বুঝে বলুন তো আপনি তো প্রশ্ন করে বলেন। স্যার আমি এটা বুঝতেছি যে মনে করেন এর কাছ থেকে আমার কোন একটা ফাইনান্সিয়াল রিকভারি করার জন্য এ এন্ডোর্স করে দিল আমাকে, আমি স্যার ওইটা কোনো না কোনো কারণে সি কে দিয়ে দিলাম, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে সি যেখানে সেটা করছে ওটা দেখা যাচ্ছে স্যার ওটা অনার্ড হয় নাই। এখন আমি স্যার কিন্তু যখন এর কাছ থেকে নিছি এই শর্তে স্যার নিছি যে সেই শর্তটা ছিল স্যান্স রিকোর্স এর এন্ডোর্সমেন্টের শর্তে আমি পেয়েছি, সো এ এখানে কোনো লাইবিলিটি নাই, আমি বি এখানে আমি হিসেবে বি তো আমি স্যার আমি নিছি এটার লাইবিলিটি আমি একজন আমি সি আমার কাছ থেকে কভার করতে পারবে, কিন্তু আমি স্যার এর কাছ থেকে কভার করতে পারবো না, কারণ আমি সেই এন্ডোর্সমেন্টটা ওর কাছ থেকে পেয়েছি এইভাবে এই শর্তে যেটা সেন্স রিকোর্স এন্ডোর্সমেন্ট, অর্থাৎ এখানে এর কোনো লাইবিলিটি নাই স্যার, এক কথা মানে আমারই লাইবিলিটি, মানে আমাকে এইটা ও যদিও দিয়ে দিছে আমার পাওনা মেটানোর জন্য আমি ওর কাছ থেকে আনছি, লাইবিলিটি স্যার আমারই, এটা এখানে বুঝতে যাচ্ছে। আমি সি কে দিছি, সি যদি সেটা ফেল হয় বা ডিজঅনার হয় আমিও করছি সেটা সমস্যা না, কিন্তু সি যদি আলটিমেটলি সেটা ডিজঅনার হয় মানে মানে যে বিল অফ এক্সচেঞ্জটা, তাহলে স্যার আলটিমেটলি দায়টা কিন্তু আমার, আমি কিন্তু স্যার এর কাছ থেকে রিকভারি করতে পারবো না যদিও আমি এর কাছ থেকে পাইছি, মানে সেন্স রিকোর্স দিয়ে আমরা ওই শর্তে যদি নিই স্যার, ওই শর্তে যদি এন্ডোর্সমেন্টটা হয় সে কোনো লাইবিলিটি রাখবে না, মানে কোনো ধরনের যদি ফল্ট হয়ও এখানে কোনো লাইবিলিটি রাখবে না। তো সেই ক্ষেত্রে এখন ধরুন বি এর কাছে দিছে, বি এটা সি এর কাছে দিছে, সি দিছে ডি এর কাছে, ডি আবার দিছে হয়তো এ এর কাছে, সেই ক্ষেত্রে এখানে বলতেছে এ কি বি থেকে রিকভার করবে নাকি সি অথবা ডি থেকে করবে, তো সেই ক্ষেত্রে ডি এর রাইটটা কি? স্যার ডি রাইটটা স্যার পাবে, স্যার ডি রাইটটা তো পাবে, মানে এখানে টোটালি জিনিসটা আছে যে স্যার আমি যে আমার কাছ থেকে সে পাবে, কিন্তু আমি যে লাস্টে লাইবিলিটি কে স্যার সে কিন্তু স্যার আমার কাছ থেকে পাবে, কিন্তু এর কাছ থেকে এ কোনো দায়ভার নাই, এরকমই একটা বোঝাতে যাচ্ছে আর কি। ঠিক আছে, আমরা এখন একে বাদ দিয়ে দিলাম, এর সমস্যা নাই, এখন গিয়ে ডিজে এটা এর কাছে নিল, ডিজে আর একে দিল, হ্যাঁ সেই পার্সপেক্টিভে তো ডি থেকে এটা এখন চার্জ করতে পারবে। হ্যাঁ ডি তো একে স্যার আরেকটু পড়তে হবে স্যার, তা নাহলে আমি আপনাকে বলি প্রথমে এ থেকে যে এটা বি এর কাছে আসছে বি কে রিলিজ দিয়ে দেন, বি এর কোনো সমস্যা নাই, এর কোনো সমস্যা নাই, এ কে রিলিজ দিয়ে দেন এখানে,
মানে এ আর কোনো সমস্যা নাই, যেহেতু সেন্স রিকোর্স এন্ডোর্স করছে, ঠিক আছে। এখন স্যার ঠিক আছে। যদি সি যদি এটা ভাঙাইতে না পারে বি কে ধরবে, আবার ডি যদি ভাঙাইতে না পারে সি কে ধরবে। সেই ক্ষেত্রে আমি বলতেছি এ আবার ডি কে ধরবে যদি ভাঙাইতে না পারে, বুঝছেন? জি স্যার, জি কিন্তু স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার, এটা জি ঠিক স্যার, ঠিক আছে, আছে স্যার। কিন্তু হ্যাঁ, স্যার হ্যাঁ, ওই স্যার। আবার এর কাছে গিয়ে ঝামেলাটা হয়েছে স্যার। হ্যাঁ, এখানে মানে ওই সিস্টেমে আবার এ চলে আসছে, মানে এ এ চলে আসছে। চলে আসলো। আমি আপনাকে বলি, একে আপনি এখন চিন্তা করবেন হচ্ছে ডি থেকে পাইছে ওই পার্সপেক্টিভে, এই যে বি কে দিছে ওই পার্সপেক্টিভে চিন্তা করার দরকার নেই, কি স্যার? কারণ ও এন্ডোর্সে করছে সেন্স রিকোর্সের ক্লসে। তো সেই ক্ষেত্রে বি আর এ কে ধরতে পারবে না। এখন সেই ক্ষেত্রে সি বি কে ধরতে পারবে, ডি সি কে ধরতে পারবে, আবার সেম ভাবে এ ডি কে ধরতে পারবে। জি স্যার, ওইটা তো ঠিক আছে। জি একটু আমাকে একটু খেয়াল করে দেন, আমার মনে নাই যদি এরকম সিরিজ অফ ট্রানজাকশনে কি ইমিডিয়েট সাকসেসর কি ধরে নাকি এর প্রিভিয়াস এদেরকে ধরা যায়? মানে সেই স্যার ক্ষেত্রে ইমিডিয়েট একই- সাকসেসর কাজ ধরে স্যার। মানে একে শুধু ডি কে ধরতে পারবে নাকি সি আর বি কে ধরতে পারবে, নাকি এ ডি কে ধরবে, ডি সি কে ধরবে, সি বি কে ধরবে, কোনটা? স্যার আমি স্যার এটা হোল্ডার্স ইন ডিউটিসে একটা জায়গা দেখছিলাম যে ইমিডিয়েট মানে পূর্ববর্তী যে আছে তার কাছে যে তাকে ধরতে পারবে এরকম কিছু লেখা ছিল। তাইলে এক্ষেত্রে আমরা বলি যে এখানে যে বলছে বি থেকে রিকভার করতে পারবে কিনা, তাহলে পারবে না। সি এবং ডি অথবা এনি অফ দেম থেকে পারবে কিনা, তখন আমরা বলবো ডি থেকে পারবে। আর রাইটস অফ ডি যেটা সেটা বলবো আমরা ডি সি থেকে রিকভার করার চেষ্টা করবো, এটা ঠিক আছে? জি স্যার, ওইটাই হবে স্যার। ঠিক আছে, এটাই। এটা ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছলাম। আর আমার ভাই একটা রিকোয়েস্ট, যারা আসলে এখানে পার্টিসিপেট করতেছেন না, ওরা যদি মনে করেন যে আমাদের আলোচনা শুনে আপনারা এনাফ, তাহলে ওভাবে এগুলো একটু নোট করে নেন। পরবর্তীতে যখন একা একা পড়তে বসবেন তখন এগুলো আর মনে থাকবে না। আর যারা আমার সাথে পার্টিসিপেট করতেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ এভাবে পার্টিসিপেট না করলে হয়তো টোটাল একটা সলিউশন আমরা পৌঁছাইতে পারতাম না। তারপর একটু দেখেন, by means of fall preference A has obtained from B a check cross not negotiable. Fall preference একটা আপনার by means of fall preference A একটা obtain করছে B থেকে একটা চেক যেখানে আছে not negotiable. He took that check to a bank. ব্যাংকে নিয়ে গেছে, which paid it. B sues the bank for conversion. Has A committed any offense or irregularity under the Negotiable Instrument Act? Is B entitled to get any relief, or how will you decide the case? আচ্ছা, এখানে একটু প্রথম লাইনটা বলেন যে বাই মিনস অফ ফল প্রেফারেন্স একটা চেক অবটেইন করছে বি থেকে যেখানে নট নেগোশিয়েবল লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি যে আসলে এ আর বি কে কোনো কিছু ক্লেম করতে পারবে না নট নেগোশিয়েবল থাকলে, ঠিক আছে? আর বলতেছে চেকটা নিয়ে যাওয়া হয়েছে একটা ব্যাংকে, যেটা হচ্ছে ড্রই ব্যাংক না, হুইচ পেড ইট, যে ব্যাংকটা পে করবে আর কি। তো এই ক্ষেত্রে বলতেছে হয়তো চেকটা অনার হয় নাই, সেই ক্ষেত্রে বি কি সুজ দ্য ব্যাংক, ব্যাংকে সুজ করতে পারবে কিনা ফর কনভার্সনের জন্য, has A committed any offense or irregularities under the negotiable instrument? Is B entitled to get any relief, or how will you decide the case? স্যার এখানে বাই মিনস অফ ফল প্রিফারেন্স এ হ্যাজ অবটেন, মানে এ দ্বারা প্রশ্নের উত্তর প্রথমটা আছে স্যার এইটুকের কারণেই মানে বলছে আসলে এ কি কোনো অফেন্স বা অপরাধের বা কোনো প্রকারের মানে অনিয়মের ভিতর পড়ছে। এটা হচ্ছে মানে একটা অনিয়মের মাধ্যমে আসলে বি থেকে এটা নিছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যদি নিয়েও থাকে তাহলে ওটা নট নেগোশিয়েবল বি কেমনে করলো বা কেন করলো?
বুঝছেন? স্যার এখানে ব্রেকেটে যে ড্রই ব্যাংক ছিল ওখানে কোনো কিছু আছে স্যার? এটা আচ্ছা আমার একটু বলেন তো, ওই যদি মানে ধরেন আমি একটা চেক নিয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে কি আমি ড্রয়ার? স্যার ড্রয়ারটা হচ্ছে আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই স্যার, আমার অ্যাকাউন্ট হোল্ডারের মালিক হচ্ছে ড্রয়ার, আর ড্রই হচ্ছে যে আসলে যে ব্যাংকটা চেকটা দিবে, মানে যার অ্যাকাউন্টে আছে, মানে টাকা যে ঢুকবে। ব্যাংকে যার অ্যাকাউন্টে আছে, মানে আলটিমেটলি যে টাকাটা দিবে স্যার, বুঝছেন স্যার? ড্রই ব্যাংক হচ্ছে যেখানে টাকা ঢুকবে? না না স্যার, যে টাকাটা শোধ করবে, যে ব্যাংকে টাকাটা আছে অলরেডি, অলরেডি যে ব্যাংকে টাকাটা আছে, যার অ্যাকাউন্টে যে ব্যাংকে, মনে করেন স্যার আমি যদি ন্যাশনাল ব্যাংকে চেক দিই, মানে তাহলে অবশ্যই ন্যাশনাল ব্যাংকে অবশ্যই আমার একটা অ্যাকাউন্ট আছে, তাহলে আমি চেকটা দিচ্ছি, আমি চেকটা কাটছি বা মেক করতেছি, তাহলে আমি ড্রয়ার। আর মনে করে যে চেকটা পরিশোধ করবে সে কে? ন্যাশনাল ব্যাংক না স্যার, ড্রই না, সে ড্রই ব্যাংক না। ড্রই ব্যাংক বলতে এটাই বোঝায় যে আমার টাকাটা যে পরিশোধ করবে, মানে স্যার আমি এটা বুঝছি, মানে এটা শেয়ার করলাম, আমি শিওর না। না না, এটা আমারও বুঝতে হবে, আমার একটু কনফিউশন অ্যারাইজ হয়ে গেছে এই জায়গায়। এখানে বলা হচ্ছে চেকটা নিয়ে যাওয়া হয়েছে এমন একটা ব্যাংকে, আবার সেটা বলছে ড্রই ব্যাংক না যে পে করবে, এখানে একটা খটকা আছে স্যার। এখানে বোঝা যায় যে ড্রই ব্যাংক না, এখানে এ লিখছে স্যার, আদার দেন ড্রই ব্যাংক, অন্য ব্যাংকে জমা দিছে। আসলে ড্রই যে টাকাটা দিবেই হবে স্যার, নয়তো এটা ভাবে লিখতো না। মানে বুঝি নাই, মানে যে চেকটা লেখে সে তো ড্রয়ার, কিন্তু চেকটা যেই ব্যাংকের সে তো টাকাটা পরিশোধ করে। হ্যাঁ, এখন যদি ওই এখানে তো লেখছে আদার দেন ড্রই, মানে ড্রই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে, এভাবে বললে তো বোঝা যাচ্ছে অন্য কোনো ব্যাংকে, তাহলে এটা কি অন্য কোনো ব্যাংকই পে করতে পারবে? মানে অন্য ব্যাংক ছাড়া পে করে, মানে এটা হচ্ছে বাড়তি কথা স্যার, টু এ ব্যাংক হুইচ পেইড ইট, এক কথা, মানে যে ব্যাংকটা আসলে পরিশোধ করবে, এছাড়া এটা বাড়তি কথা। আসলে তো স্যার আমি যেখান থেকেই করি না, আমার ক্লিয়ারিং এর চেক হোক আর যেভাবেই চেক অন্যভাবেই প্লেস করুক না চেক, মনে করেন ন্যাশনাল ব্যাংকে প্লেস করলো না, সে অন্য ব্যাংকেই করছে, কিন্তু ন্যাশনাল ব্যাংকই তো চেকটা পরিশোধ করবে নাকি স্যার? কিন্তু তার কাছে কনফার্ম হয়ে, কিন্তু কনফার্ম হোক আর যাই হোক, টাকাটা তো সে ন্যাশনাল ব্যাংকই পরিশোধ করবে নাকি অন্য কেউ করবে? ন্যাশনাল ব্যাংকই করবে। মানে এই কথাটা একটু বাড়তি স্যার, মানে আদার দেন ড্রই ব্যাংক, মানে এটা বলছে যে এটা দ্বারা কি বোঝায় স্যার, মানে ওইটাই করবে আর কি, কথাটা বোঝাচ্ছে যে মানে সাবজেক্ট অন্য ব্যাংকে হইছে, এটাই বোঝাচ্ছে, মানে ও যে কিনা ওইটা পরিশোধ করবে, মানে ড্রই ব্যাংক ছাড়া অন্য কেউ করতে পারবে না, কথাটা আছে স্যার, এটাই বোঝাচ্ছে আদার দেন ড্রই ব্যাংক, মানে সে যে ব্যাংকে রাখছে সেই ব্যাংকে টাকাটা দেবে, অন্য ব্যাংক এই টাকাটা দেবে না, তার মানে এটাই তো বুঝাই, সেই ব্যাংক ছাড়া অন্য ব্যাংক টাকা দেবেন নাকি শিয়াব ভাই? আমি না, সেটা তো স্বাভাবিক, যে ব্যাংকের অ্যাকাউন্ট ওই তো টাকা দিবে, হয়তো পারে আমি ন্যাশনাল ব্যাংকে জমা দিলাম, একটু বাড়তি দিয়ে দিয়েছে, হ্যাঁ, নয়তো আমি অন্য কোনো ব্যাংকে জমা দিলাম, কিন্তু এটার সাথে তো আসলে চেক মানে কি বলে বাউন্স হওয়ার তো কোনো মানে প্রশ্ন নাই, যদি চেক অ্যাকসেপ্ট হয় তাহলে হবে যে কোনো ব্যাংক থেকে, ওইটা ঠিক আছে, কিন্তু এটা নট নেগোশিয়েবল তো স্যার, এই ক্ষেত্রে কিছু হবে অল প্রিফারেন্স, মানে এই কথাটাই স্যার, মানে একজন হোল্ডারের ক্ষেত্রে। তবে আমি যেটা বুঝতেছি এখানে যেটা বলতেছে, আচ্ছা ওইটা বলতেছি ধরুন বাই মিনস অফ ফল প্রেফারেন্স, যে কোনো একটা প্রেফারেন্সের মাধ্যমে, মানে এটা ইরেগুলারিটিস এর মাধ্যমে অবটেইন করছে, ঠিক আছে, অবটেইন করছে, কিন্তু ওইটা নট নেগোশিয়েবল ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু বি এর কোনো লায়াবিলিটি নাই, ঠিক আছে, এটা আমি বুঝতেছি, এটার প্রথম জি স্যার, এটাই আসল কথা, এটা আসল কথা, ঠিক আছে, কিন্তু এখানে একটা কনফিউশন যে অ্যারাইজ করতেছে, ওরা হি টু মানে চেকটা নিয়ে গেছে এমন একটা ব্যাংকে, ড্রই ব্যাংক না, মানে বি এর ব্যাংকে নিয়ে যায় না, আমি যদি ধরে নিই যে বি যেহেতু চেকটা দিছে বা বি এর অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে, হ্যাঁ, জি জি, তো বি এর অ্যাকাউন্ট না, এমন একটা ব্যাংকে চেকটা নিয়ে যাওয়া হয়েছে যে ব্যাংক পে করবে, ওই জিনিসটা আসলে বুঝতেছি না, আবার সেজন্য বলতেছে বি সু করবে ওই ব্যাংকে ফর কনভার্সনের জন্য, এখানে একটা কনফিউশন আসলে। তবে আমরা এটা বুঝতেছি যে একটা তো অফেন্স করছে, হ্যাঁ, অফেন্স করছে, ওইটার জন্য যেহেতু ফল প্রেফারেন্স যেটা অবটেইন করছে, তো সেইটার জন্য তার হয়তো শাস্তি, যেটা ওখানে হয়তো একটা যদি কোনো শাস্তি থাকে ওটা পেয়ে যাবে, আর সেই ক্ষেত্রে বলতেছে বি কোনো রিলিফ পাবে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে, যেহেতু বি আবার নট নেগোশিয়েবল দিয়েও দিছে, তো সেই ক্ষেত্রে তো বি আসলে রিলিফ পাবে, বি এর তো কোনো এখানে লায়াবিলিটি থাকবে না, ঠিক না?
মানে স্যার জি, স্যার। বির চেকটা মানে স্যার এর চেকটা পাওয়াটা স্যার এটা মানে বৈধ না স্যার, এটা তো এটা শিওর, এতটুকু কি শিওর স্যার আমরা নাকি? মানে আমি বাই মিনস অফ ফল প্রিফারেন্স এ হ্যাজ অবটেইন ফ্রম বি এ চেক, তার মানে কি যে এ যে চেকটা পাইছে সেটা স্যার একটা এটা তো ভালো প্রিফারেন্সে পাই নাই, ফল প্রিফারেন্স তো মানে এটাই বোঝাতে চাচ্ছে। সো তাহলে এখানে কি বলবো যে আসলে প্রথম কোশ্চেন যে হ্যাজ এ কমিটেড এনি অফেন্স অর রেগুলারিটি, এ কি কোনো এটা কোনো অফেন্স করছে কি না, এই প্রশ্নের উত্তরটা কি দেবো স্যার? অফেন্স তো করছে, যেহেতু আমরা অবশ্যই। যেহেতু ফল প্রেফারেন্স দিয়ে কিন্তু ওরা নেগেটিভ অর্থ ব্যবহার করছে না। হ্যাঁ স্যার, আমি এটা সার্চ দিয়ে দেখলাম, এবার একটু দেখলে বোঝা যাবে স্যার, মনে হয় ফল প্রিফারেন্স মানে প্রিফারেন্স মানে তো এটাই বুঝি যে যাক স্যার এটা কি এই মানেটা শিওর হলেই মনে করেন যে ক্লিয়ার হয়ে যায় আর কি। ওইটা মানে আমি একটা ওভারঅল আমরা বুঝিনি, সেটা হচ্ছে ও একটা অফেন্স করছে বা এর জন্য সে শাস্তি হবে তার, যেটা একটা হয়তো কোনো শাস্তি যদি তার জন্য থাকে, আর বি এই ক্ষেত্রে রিলিফ পাবে, কিন্তু আসলে ব্যাংকে জমা দেওয়ার ব্যাপারটা আমরা এখানে ক্লিয়ার হইতে পারতেছি না আর কি, বুঝছেন স্যার এখানে বি যদি চেকটা যদি পে না হয় তাহলে তো বি তো রিলিফের প্রশ্ন আসে না, আর যদি চেকটা পে হয়ে যায় সেই ক্ষেত্রে বি এর রিলিফের প্রশ্ন আসে। রিলিফ পাবে, আমি সেজন্য বলতেছি যদি পেই হয়ে রিলিফ পাবে কেন, ওইটা তো ও নট নেগোশিয়েবল দিচ্ছে না। জি স্যার। আচ্ছা একটু লাইনে থাকেন তো, আমার একটা কল আসছে একটু। আপনারা যদি কেউ লেবারের শিটগুলি পান হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু কষ্ট করে দিয়ে দিন যে কোনো একজন। শিয়াব ভাই এটা একটু মানে মিনিংটা আপনি একটু আর একটু শিওর করে দিতে পারবেন? যে বলছে হি টুক দ্যাট, সেটা এটার ওই চেক, দ্যাট চেক ওই চেকটা রেখেছিল টু এ ব্যাংক, একটা ব্যাংকে, হুইচ পেইড ইট মানে যেটা পরিশোধ হয়েছিল, মানে এরকম। তাহলে আদার দেন ড্রয় ব্যাংক ছাড়া, এটা কি করে সম্ভব? মানে লেখাটা আসলে এমনই, বুঝতে উঠতে পারছি এটা কি বলবো, আপনি মানে আরেকটু যদি ক্লিয়ারেন্স করে দিতে পারতেন। এখানে একটা জিনিস দেখেন, মানে এখানে তো নট কি বলছে এটা আপনার নেগোশিয়েবল, আর এটাও যেই ব্যাংকের চেক ওই ব্যাংকে তো জমা দেওয়া হয়। মনে করেন আপনার ন্যাশনাল ব্যাংক বলছিলেন, ইসলামী ব্যাংকে ধরেন জমা দিয়ে ইসলামী ব্যাংক এটা পেমেন্টও করে দিল, ব্যাপারটা বুঝছেন? এভাবেই আসলে পেমেন্টের কথাটা ওরা বলছে, যাতে যেই ব্যাংক যেই ব্যাংকের অ্যাকাউন্ট ওই ব্যাংকে জমা না দিয়ে অন্য ব্যাংকের মাধ্যমে সে ফলস প্রিফারেন্সে চেকটা পেমেন্ট নিয়ে নিল, ব্যাপারটা বুঝছেন? এরপরেই বলছে যে এখন যে সে ফল প্রেফারেন্সে নিছে, এই ক্ষেত্রে এ যে টাকাটা নিয়ে গেল অন্য ব্যাংকের মাধ্যমে এই ব্যাংক থেকে বা ন্যাশনাল ব্যাংক থেকে, তাহলে সে কি কোনো ক্রাইম করলো কিনা, এটা একটা কোশ্চেন। আরেকটা হলো বি যেহেতু টাকাটা চলে গেছে বির অ্যাকাউন্ট থেকে, বি কোনো রিলিফ পাবে কিনা, এভাবে। ঠিক আছে ভাই, এবার ক্লিয়ার হয়েছে। তার মানে ও বি রিলিফ পাবে এবং এ অফেন্স করছে, ঠিক আছে। এবং এখন বলছে হাউ উইল ডিসাইড দ্য কেস, কিভাবে আর কি। আরেকটা জায়গা মানে আপনার একটা শেয়ার করি, নিখিল চন্দ্র শীলের একটা বইয়ে এখানে আপনার এইখানে এই যে ইসের কথা বলা আছে বুঝছেন, নট নেগোশিয়েবল সম্পর্কে বলা আছে বুঝছেন। আপনার পড়া আছে কিনা আমি বা দেখা আছে কিনা এটা জানি না। বলছে যে এ চেক কন্টেনিং দ্য ওয়ার্ড নট নেগোশিয়েবল লসেস ইটস ফিচার অফ নেগোশিয়েবিলিটি, that is transferability free from defects and transferability by endorsement.
It is like any goods. হ্যাঁ, আমরা তো এটা পড়ছিলাম যে আপনার যখন নন নেগোশিয়েবল হবে ওই যে এক্সেপশনের মধ্যে চেকের ক্ষেত্রে এটা তো ঠিক আছে, কথা তো ঠিক আছে এখানে। মানে ওইটা একটু আমাকে ক্লিয়ার করে বোঝাতে পারবেন, নট নেগোশিয়েবল থাকাটা মানে এই ক্লাসটা মানে আমরা কিন্তু এখানে পড়তেছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অর্থ এটাই যেটা আসলে হাত বদল হয়। হ্যাঁ 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 এবার ব্যাপারটা বুঝছেন তো, যখন এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে ফিচার্স মূল এটাই যখন হারায়া যায় আর কি, নন নেগোশিয়েবল, তার তখন মানে বলছি এটা- হস্তান্তরযোগ্য নয় এরকম। হ্যাঁ হ্যাঁ এরকমই তখন আর কি এটা ডিফেক্টেড এরকম থাকে আর কি। তো এই ক্ষেত্রে আর কি ওই যে তখন আর কি লায়াবল না যদি এটা কোনো কারণে ইয়া হয়। আমরা একটা এক্সেপশন পড়ছিলাম, স্যার আমাদের পড়াইছিল। না লাইনটা তাহলে ভুল হয়ে গেল না আপনার, মানে আপনার মানে আমি জানি না, মানে এখানে বলছে যে দ্যাট ইজ ট্রান্সফারেবিলিটি ফ্রি ফ্রম ডিফেক্টস। তার মানে কি ট্রান্সফারেবিলিটি হচ্ছে ফ্রি ফ্রম ডিফেক্টস, কোন প্রকার ত্রুটি মুক্ত। আবার এই কথাটা বলতেছে দ্যাট ইজ ট্রান্সফারেবিলিটি ফ্রি ফ্রম ডিফেক্টস এন্ড ট্রান্সফারেবিলিটি বাই এন্ডোর্সমেন্ট। আরেকবার একটু লাইনটা বলেন তো, বুঝতে পারি নাই। A check containing মানে a check containing the word not negotiable losses its feature of negotiability. দেখেন কি মানে ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর losses its feature of that is transferability free from defects and transferability by endorsement. ট্রান্সফারেবিলিটি ফ্রি ফ্রম ডিফেক্টস মানে তো এখানে বোঝাই যাচ্ছে ত্রুটিপূর্ণ মুক্ত। হস্তান্তরযোগ্যতা ফ্রি ফ্রম ডিফেক্টস ত্রুটি মুক্ত, ত্রুটি থেকে আর কি মুক্ত, এন্ড ট্রান্সফারেবিলিটি বাই এন্ডোর্সমেন্ট। ইট ইজ লাইক এনি গুডস, এটা একটা জাস্ট একটা পণ্যের মতো, গুডস বলতে তো এটাই বোঝায়। দ্য ট্রান্সফারি উইল গেট দ্য সেম রাইটস অ্যাজ রিগার্ডস পেমেন্ট অ্যাজ দ্য ট্রান্সফারার। 130 নম্বর সেকশনে যেটা উল্লেখ করা আছে, the transferee will get the same rights as regards payments as the transferor, but the transferee will not get the rights of a holder in due course. এবার বুঝতে পারছেন? আর লাস্টের লাইন ট্রান্সফারই লিখছে। হ্যাঁ হ্যাঁ বলছে transferee will get the same rights as regards payment as the transferor। 130 নম্বর যে ধারায় সেখানে এখানে বলা আছে মানে সেটাই, মানে বলছে এটাই তো বলা আছে যে ট্রান্সফারি উইল মানে যে পাচ্ছে, তাই না? ট্রান্সফারি বলতে যে পাচ্ছে উইল গেট দ্য সেম রাইটস অ্যাজ রিগার্ডস পেমেন্টস, ঠিক যেভাবেই আর কি ওইটা পরিশোধিত হতো অ্যাজ দ্য ট্রান্সফারার মতো কাছে যেটা যেভাবে এরকম অ্যাজ রিগার্ডস পেমেন্ট অ্যাজ দ্য ট্রান্সফারার, but the transferee will not get the rights of a holder in due course. Holder in due course যেভাবে এটা সুবিধা পেত কিন্তু ট্রান্সফারি সেই সুবিধাটা পাবে না। So the transferee takes it at his own risk. এবার বুঝতে পারছেন? তার মানে আমি ওইটা যদি আমি এন্ডোর্সমেন্টের মাধ্যমে পাই বা আমি যদি পেয়ে থাকি নট নেগোশিয়েবল কোনো চেক, ওটা আমার লায়াবিলিটি। যেমনটা ওই যে আচ্ছা মানে যখন দেখলাম কিছু সেন্স এখানে তাহলে কি এটা স্যার এখানে কি ইয়া বোঝা যাচ্ছে? আমি বলি আরেকটা লাইনটা বলবো, আরেকটা লাইন করলে হয়তো আপনি আরেকটু ক্লিয়ার হতে পারেন বা আমিও ক্লিয়ার হতে পারি। দ্য অবজেক্ট অফ নট নেগোশিয়েবল ক্রসিং ইজ টু অ্যাফোর্ড প্রোটেকশন টু দ্য ড্রয়ার অর হোল্ডার against miscarriage or dishonesty in the course of transit. এই লাইনটা আরেকবার বলেন ভাই। The object of not negotiable crossing is to afford protection to the drawer or holder against miscarriage or dishonesty in the course of transit. মানে এটা শুধুমাত্র যখন আপনি বলেন এবার মনে বুঝতে পারছেন মানে এখন আপনারা আমি আসলে এটা বুঝতে পারিনি বুঝছেন, মানে কিরকম মানে লাগতেছে দেখি, মানে এটা আমি পেয়েছি মানে এরকমই যে কিন্তু হোল্ডার্স এন্ড ডিউ কোর্স এর মতো আমি সুবিধাটা পাবো না, এতটুকুই বুঝতে পারছি। মানে একজন ট্রান্সফার যে সুবিধা পাবে এটা ঠিক আছে,
কিন্তু আমি সেটা একজন হোল্ড ট্রান্সফার যখন অন্য ট্রান্সফারি সেটা যদি হোল্ডার্স ইন ডিউ কোর্স অনুযায়ী সেই আওতায় যে সুবিধা পাবে, হ্যাঁ, ইনস্পাইটিং বিইং এ ট্রান্সফারি, কিন্তু সেই হিসাবে আমি হোল্ডার্স ইন ডিউ কোর্স এর মতো সুবিধা আমি পাবো না। শুধুমাত্র এটা হোল্ডার অথবা ড্রয়ার এটা করে এই জন্য, যেটা মিসক্যারেজ হয়ে গেলে অথবা কোনো ডিসঅনেস্টি যদি এরকম যদি ইন দা কোর্স অফ ট্রানজিট এই স্যার আপনার মনে মোড দেওয়া আছে স্যার। স্যার আপনার মনে হয় আওয়াজ বন্ধ আছে স্যার। হ্যালো, হ্যাঁ এটাই তো আমি বলছিলাম, হ্যাঁ ওটা তো আমরাও বলছিলাম যে এটা দেওয়ার অর্থ হচ্ছে প্রিভিয়াস ম্যানকে একটু রিলিফ দিয়ে দেওয়া, মানে প্রিভিয়াস ম্যানকে আর ভালো করে ধরতে না পারা আর কি, এটাই তো বলছিলাম না ওখানে নট নেগোশিয়েবলটা দিয়ে। স্যার তাহলে এটার সাথে একটু মানে মিল আছে কিনা স্যার, এই যে যেটা এই কেসের সাথে, মানে যেটা কেস স্টাডি? হ্যাঁ এটা মিল আছে, ঠিক আছে। এটা তো বলতেছি মানে বি কে আপনি কোনো কিছু বি কে আর কোনো কিছুতে আপনি আটকাতে পারবেন না, আর এমনিও আটকানো যাবে না, সেটা হচ্ছে এমনি তো ওর পাইছে ফল প্রেফারেন্স দিয়ে। হ্যাঁ যদি শিহাব বললো না যদি পেই হয়েও দিত তাও আপনি ধরতে পারতেন না, কেন ওখানে নট নেগোশিয়েবল লেখা আছে সেই কারণে, বুঝছেন? আচ্ছা আমাদের আর উপরে মনে হয় তিনটা আরেকটা কোশ্চেন আছে, আমরা একটু ওগুলো দেখিনি। ওই আপনার প্রথমে দেখেন মিস্টার আরিফ ডেভেলপড এ শপিং মল এট নীলক্ষেত এট দ্য রিকোয়েস্ট অফ মিস্টার বাশার হু ইজ এ মিউনিসিপাল কর্পোরেট, যে একজন মিউনিসিপাল কর্পোরেট তার রিকোয়েস্টে নীলক্ষেতে একটা শপিং ডেভেলপ করছে। মিস্টার সমীর মেক্স এগ্রিমেন্ট টু পে 10 মিলিয়ন। সমীর তো এখানে কে? Mr. Arif accept the proposal of Mr. Somir. Acha, Mr. Somir এর সাথে হইছে। Is this an agreement or a contract? Justify your answer. বোঝা যাচ্ছে কিছু? স্যার এটা তো কন্ট্রাক্ট হবে না। বলেন কেন? স্পেসিফিক্যালি তো মানে কারোর সাথে কারো ওইভাবে মানে কোনো নির্দিষ্টতা নাই স্যার এখানে। হবে তো স্যার, হবে না স্যার? হবে তো, এখানে তো একটা প্রপোজাল দিছে 10 মিলিয়ন ইয়াতে, আপনার 10 মিলিয়ন, আর ওখানে সে বলছে ইয়াটা বানিয়ে দিবে শপিং মলটা। একজন প্রস্তাব দিছে আর আরেকটা অ্যাকসেপ্ট করছে। না এখানে হচ্ছে আমাকে আগে সম্পর্কটা বুঝাই দেন। মিস্টার আরিফ হচ্ছে একটা শপিং মল ডেভেলপ করছে, বলেন তো শিয়া বলেন। স্যার একটু দেখেন, আমি আসলে বুঝতে পারি না, সম্পর্কটা একটু দেখে নিন। মিস্টার আরিফ ডেভেলপ করছে একটা শপিং মল, কার রিকোয়েস্টে? বাসার রিকোয়েস্টে, যে হচ্ছে মিউনিসিপাল কর্পোরেট। আর মিস্টার সমীর মেক্স এন এগ্রিমেন্ট টু পে 10 মিলিয়ন। হয়তো ওই শপিং মলটা মনে 10 মিলিয়নে কিনবে বা এরকম কোনো কিছুর জন্য পে করবে আর কি। মিস্টার আরিফ অ্যাকসেপ্ট করছে দ্য প্রপোজাল অফ মিস্টার সমীর। এখানে বাসারের রিকোয়েস্টটা কি কোনো এফেক্ট করতেছে কিনা? প্রশ্ন তো স্যার ওইখানে স্যার আমার। হ্যাঁ স্যার উনি হয়তো মিউনিসিপালিটির পক্ষ থেকে কোনো ইয়া দিতে পারে, যেহেতু সে বলছে এট দ্য রিকোয়েস্ট অফ মিস্টার বাশার হু ইজ এ মিউনিসিপাল। এখানে স্যার বাসার তো আসলে জাস্ট অনুরোধ করার পর আরিফ বিল্ডিংটা বানাইছে, কিন্তু বিল্ডিং এর বানানোর মালিক কিন্তু আরিফই। আরিফ কন্ট্রাক্ট করছে সমীরের সাথে, তাহলে এখানে বাসার কিছু না স্যার। স্যার এখানে বাসার কোনো ইয়া না, পক্ষ না, পক্ষ মানে বিল্ডিংটা তৈরি হয়ে গেছে যেটা আরিফ আর সমীর। হ্যাঁ আরিফ করছে, এখানে আর আরেকটা সমীর দেখার বিষয় হচ্ছে আরিফের কি অ্যাকসেপ্ট করার ওরকম লিগ্যালিটি আছে কিনা। মানে স্যার কন্ট্রাক্ট করতে হলে ফ্রি কনসেন্ট হওয়ার দরকার। আপনি এটা বলতে চাচ্ছেন কন্ট্রাক্ট করতে হলে তো ফ্রি কনসেন্টের প্রয়োজন আছে। একদম রিকোয়েস্ট করলো এখানে বাসার মানে মানে মেয়রই ধরিনি, মেয়রই হতে পারে, সে আরিফকে অনুরোধ করছে একটা শপিং মল করানোর জন্য। এখন যদি এখানে কোনো
মানে রেগুলেটরি কোনো অথরিটির যদি কোনো অ্যাপ্রুভাল থাকে ভিন্ন কথা, নয়তো নরমালি অনুরোধ করলে একটা বিল্ডিং আরিফ করছে, কিন্তু বিল্ডিং এর মালিক এখানে যদি আরিফ হয়ে থাকে তাহলে আরিফের পূর্ণ অধিকার আছে সেল করার, যদি তার অথরিটি থাকে। এখানে স্যার ওই বাসাটা এনে বলতে হবে সে যদি কোনো অথরিটি হয় যে যার কোনো অনুমতির প্রয়োজন হবে, এরকম যদি কোনো ক্লজ এনে তখন আমরা বলবো তাহলে বাসারে কনসেন্ট নেওয়া লাগবে। এটা স্যার এটা তো হয় স্যার, এগ্রিমেন্ট অর কন্ট্রাক্ট তো হয় এটা, কেন যেন মনে হচ্ছে তাই, কারণ এখানে তো আসলে সমীর মেক্স এগ্রিমেন্ট টু পে বিডিটি 10 million, মিস্টার আরিফ অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল অফ মিস্টার সমীর। জি স্যার, এটা এক হিসাবে হয় কন্ট্রাক্ট, তবে আমরা বাসারকে এনে বলতে পারবো যে তার যদি এটা কি কন্ট্রাক্ট মানে, আচ্ছা ব্যবসায়ী ওদিনকে বলছিলাম কন্ট্রাক্টের দুইটা প্রকার, একটা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল আর একটা কি? মানে স্যার কন্ট্রাক্ট অফ সেলে আছে স্যার এগ্রিমেন্ট টু সেল, আর এটা আছে মানে অনলি সেল। আচ্ছা, আচ্ছা অলরেডি পারফর্মড আর হচ্ছে ফিউচারে পারফর্ম হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে স্যার ডেভেলপ করে ফেলছে স্যার, বাড়িটা তৈরি হয়ে গেছে বাসারের অনুরোধেই, আর তৈরি করে ফেলছে আরিফি, মানে বাড়িটা এখন রেডি, মানে শপিং মলটা। সরি স্যার, এখানে যে আমরা বলতে পারি আসলে যে দুই অ্যাঙ্গেলে বলতে পারি, সেটা হচ্ছে যদি এগ্রিমেন্টটা হয়ে থাকে পে করার, আর যদি এটা আপনার আরিফ অ্যাকসেপ্ট করে থাকে তাহলে যে এখানে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে। এখন কন্ট্রাক্ট হওয়ার পরে আমাদের এখানে ক্লিয়ার করে নাই এটা পেমেন্টটা কখন হবে বা অনারশিপটা কখন ট্রান্সফার হবে, ঠিক না? ওইগুলো থাকলে হয়তো একটু ডিটেলস বলা যেত যে ওগুলো যদি ফিউচার ডেটে হয়ে থাকে তাহলে তখন এটা সেল হিসেবে হবে, আদারওয়াইজ এটা এখন এগ্রিমেন্ট টু সেল হিসেবে থাকবে আর কি, এটা বলা যেত। জি স্যার, জি স্যার, ওইটা ঠিক আছে। ওভাবে বলাও যায়, ওটা লিখতে গিয়ে ওভাবে বলা, যদি ইনস্ট্যান্ট সবকিছু হয়ে যায় তাহলে আমরা এটাকে সেল বলে নিব, আর যদি ফিউচার ডেটে গিয়ে দুটোটা পারফর্ম করে তাহলে ওটাকে আমরা এগ্রিমেন্ট টু সেল বলবো। জি স্যার, এটাই স্যার। আর বাসার এখানে জাস্ট এটা হলো মানে ওই পণ্যটা ডেভেলপ করার আগে এখন হয়তো আসলে মিউনিসিপাল কর্পোরেট হয়তো ওইটা আমরা যে অন্তত সিডিএ টিডিএ থেকে যদি কোনো পারমিশন লাগাবো ওই দিক দিয়ে ওইটা ও ডেভেলপ করছে আর কি, কিন্তু এখানে বাসারের কোনো মালিকত্ব তো বোঝাচ্ছে না। আর যদি বাসার ওইগুলোর মালিক না স্যার, জি এখন বাসারকে মালিক হিসেবে তো চিন্তা করার আদৌ দরকার আছে কিনা এখানে, এটা বলতেছিলাম। মানে এটার বিষয়ে আমাদের মনে হয় না তাকে চিন্তা করার একটা বিষয় স্যার। স্যার এখানে মিউনিসিপাল দিছে তো সে হয়তো পারে মেয়র বা এরকম কিছু একটা, মানে যাই হোক স্যার, একটা শপিং মল তার রিকোয়েস্টে সে একটা ডেভেলপ করছে, একটা শপিং মলটা একটা উন্নয়ন করছে, কিন্তু আমি তো কন্ট্যাক্ট করতেছি, এটা তো আজাড়ি পেশাল যে ও আবার বলে দিচ্ছে যে সেটা তার রিকোয়েস্ট হোক, যাক একটা শপিং মল সে ডেভেলপ করছে, কার রিকোয়েস্টে করছে এটা জানবে। জি স্যার, যদি মালিকানা যদি মিউনিসিপালে থাকতো তাহলে হয়তো মানে আমাদের স্যার আমাদের বিভ্রান্তি করার জন্য ওই প্রশ্নটা একটা আজারে পেশাল ছেড়ে দিয়েছে যে এটা তার রিকোয়েস্টে যেহেতু ডেভেলপ করছে আরিফ, সেই কারণে আমার আরিফের দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত, ঠিক না? আর আমার কন্ট্যাক্ট তো আরিফের সাথেই আছে, যেহেতু এখানে সমীরের সমীর যে একটা কন্ট্যাক্ট করতে চেয়েছে বা এগ্রিমেন্ট করতে চেয়েছে 10 মিলিয়ন, সো এটা আরিফ আবার অ্যাকসেপ্ট করেছে। স্যার এখানে ইস্যুটা সমীর আর হচ্ছে আরিফের মধ্যে। ঠিক আছে, এখন আমাদের উত্তর হবে দুইটা অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে যে পেমেন্টের কথাটা, ওই পেমেন্টটা যদি আমার ফিউচার ডেটে হয়ে থাকে স্যার এটা সাব কন্ট্রাক্টের বিষয় হতে পারে। স্যার এটা স্যার এটা সম্পূর্ণ এটা একটা এগ্রিমেন্টের একটা কন্ট্রাক্ট কিনা স্যার, এটা বলতে চাইছে। এটা হচ্ছে এখানে বলতেছে এগ্রিমেন্ট অর কন্ট্রাক্ট কিনা। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে যদি অ্যাকসেপ্ট করার অর্থ প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে স্যার, সো এটা এগ্রিমেন্ট স্যার। এবং এর ভিতর কোনো শেষ স্যার এমন করি নাই যে ওভার কাউন্টারও করি নাই যে না আমি 10 মিলিয়নও নেব না, আপনি আমার 11 মিলিয়ন দিতে হবে, এমন কিছু হয় না। সব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, একটা হলো এগ্রিমেন্ট, ওই যে আমাদের একটা প্রশ্ন ছিল স্যার, এগ্রিমেন্ট টু কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট ফর কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট ফর কন্ট্রাক্ট হলো সেল, আর এগ্রিমেন্ট টু কন্ট্রাক্ট হলো সেল বাট এটা ফিউচার টাইমে। হ্যাঁ, ফিউচার টাইমে। এটা কিন্তু এটা আমি বলি স্যার এক মিনিট, এটা কিন্তু স্যার এটা কন্ট্রাক্ট অফ সেলের রুল না স্যার, এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ স্যার এটা একটা কন্ট্রাক্ট অ্যাক্ট আছে স্যার,
সেটা অনুযায়ী হতে পারে মেবি স্যার, সেটা যে এগ্রিমেন্ট আছে সেখানে আবার কন্ট্রাক্ট সমস্যা নাই, এটা দুই ভাবে স্যার, আপনার অত আপনার কথা মতো details দুই তো ভাবে আমাদের দেওয়া সম্ভব না। আমরা এখন বলবো যে জাস্ট যদি আমরা ওনারশিপটা ট্রান্সফার হয়ে যায় এবং পেমেন্টটাও যদি দেওয়ার একটা শিডিউল পড়ে যায়, তাহলে এটাকে তো আমরা কন্ট্রাক্ট হিসেবে ধরে নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ 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 আর স্যার, এটা যদি ফিউচার কোনো ডেটে ওনারশিপ ট্রান্সফার করার ডেট দেওয়া থাকে বা পেমেন্টটাও যদি ওভাবে দেওয়ার কথা থাকে, তাহলে এটাকে আমরা ওই ফিউচার এক্সিকিউশনটা না হওয়া পর্যন্ত এগ্রিমেন্ট টু সেল বলবো। এইভাবে যদি ধরে নিই যে আরিফ পৌরসভার কর্মকর্তার সাথে কন্টাক্ট করছে, আবার সে আবার সময়ের সাথে সাব কন্টাক্ট করছে, তাহলে তো হয়। ভাই এখানে কন্ট্রাক্ট লেখা নাই, সে বলছে জাস্ট রিকোয়েস্ট, এখানে কন্ট্রাক্ট না কিন্তু না, রিকোয়েস্ট। এখানে তো আপনি সাব কন্ট্রাক্ট দরকার নাই তো, আপনাকে তো এক লাইনে কোশ্চেন করছে, এগ্রিমেন্ট বলেন নাহলে কন্ট্রাক্ট, যে কোনো একটা বলেন কোনটা। এবং যেটা বলবো তার সাপেক্ষে যুক্তি। হ্যাঁ, যুক্তি। তাহলে বলুন যে এ কন্ডিশন থাকলে এটা এগ্রিমেন্ট টু সেল, এ কন্ডিশন থাকলে এটা কন্ট্রাক্ট হবে। হ্যাঁ, এখানে যদি বাসার যদি এগ্রিমেন্টে যাইতো একটা ইয়ার সাথে, আরিফের সাথে, তাহলে সাব কন্ট্রাক্ট আপনি বলতে পারবেন, কিন্তু বাসাতে এগ্রিমেন্টে যায় না, বাসা জাস্ট রিকোয়েস্ট করছে। জি স্যার, এটা ঠিক আছে স্যার, পরের কেসটা। স্যার বাকিগুলো আমাদের আগেই হয়ে যাওয়া, এগুলো আমরা এর আগে যে করছি না, ওগুলো রিপিট আসে। ওয়ান এ কি আলোচনা করিনি আমরা আগে? না স্যার, কিন্তু স্যার 1B, C এগুলো আমাদের আগেই আলোচনা করা, মানে এর আগে মানে কোশ্চেন যে সলিউশন করছে সেখানে এগুলো ছিল আর কি। বলছে মার্ডারের বিষয়ে তো আপনারা বলছেন যে মার্ডার স্যার এগুলি ছিল স্যার স্যার। এটা ছিল স্যার, তারপরে স্যার ছিল, ওই যে স্যার। অসুস্থ টাকা দিয়েছে বলতে বাচ্চার ওটা ক্ষেত্রে তারপরে বলছিলাম, বাচ্চার জি ক্ষেত্রে স্যার, বলছিলাম। এটাও ছিল স্যার। আচ্ছা, আমরা এখানে মোটামুটি আপনার এখানে শেষ কমার্শিয়াল ল। এখন আচ্ছা, আমরা যেটা নট নেগোশিয়েবল নিয়ে একটু কনফিউশন হয়েছে, আমরা ওই কোশ্চেনটাতে গিয়ে একটু আবার পড়ি, একটু বের করতেছি এটা। স্যার নেগোশিয়েবিলিটি বলতে বোঝাচ্ছে যে যেটা স্যার কোনো প্রকার শর্তহীন ছাড়া কোনো কিছু আর কি হস্তান্তর করা যাবে, মানে যার হস্তান্তরের ভিতরে কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই স্যার, নেগোশিয়েবিলিটি বলতে হচ্ছে হস্তান্তর পিওর হস্তান্তর, না। অথেন্টিক, এর ভিতরে স্যার, কোনো ঝামেলা এই নাই। ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে আমি কি আমার যেটা বুঝছি আমি কি বলবো স্যার, এই নন নেগোশিয়েবল এর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ বলেন, একটু বলিয়েন, আমরা একটু কোশ্চেনটাতে যাই। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। কোশ্চেন যেটা আমরা বলছিলাম ওইটাতে যাই আমরা একটু। জি স্যার, এখানে স্যার যে আমাকে জিনিস, কেউ একজন একটু হেল্প করেন, এটা আসলে কত নাম্বার ক্লাসে শিখেছি আমি, বের করতে কষ্ট হয়। স্যার আপনি এটা হচ্ছে লস অফ আরবিট্রেশন অ্যাকচুয়ালি একদম লাস্টের লাইন। না, এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ইয়ে না স্যার ওই যে মানে আপনার যে 4 to 5 যে ক্লাসটা দেওয়া আছে ওখানে স্যার একদম শেষের দিকে আছে। আপনি প্রশ্ন নাম্বারটা বলে স্যারের কাছে হয়তো সহজ হবে। কত নম্বর? কোশ্চেন নাম্বারটা দেওয়া নাই এইজন্য, মানে স্যারের যে শীটটা ছিল 4 to 5 ক্লাস ওটা একদম শেষে। এটাতে
জি স্যার এটা স্যার এটা একটা ক্রসিং এর চেক উইথ দ্য What is the effect of crossing a check with the words not negotiable written across in face? হ্যাঁ, তখন আমরা বলছিলাম দেখেন a check marked with the word not negotiable can be transferred or assigned by the payee. Payee transfer করছে, বুঝছেন? সেই ক্ষেত্রে দেখেন the transferee will get the same right as regards payment as the transferor had. ট্রান্সফারার যে নিজে এটা ভাঙাইতে পারতো না, পেই এটা যে কোনো জায়গায় গিয়ে ভাঙাইতে পারতো না। তো সেই ক্ষেত্রে বলতে সে যদি কাউকে দেয়, দ্যাট মিনস ট্রান্সফারিও সেম রাইট পাবে এই পেমেন্টের রিগার্ডে, বাট দ্য ট্রান্সফারি উইল নট গেট দ্য রাইট অফ এ হোল্ডার ইন ডিউ কোর্স। সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারি আপনার হোল্ডার ইন ডিউ কোর্সের যে একটা রাইট ওইটা পাবে না, বুঝছেন? স্যার আমরা বুঝে নিয়েছিলাম যে হোল্ডার ইন ডিউ কোর্সের রাইটটা কি। হোল্ডার ইন ডিউ কোর্সের রাইটটা ছিল তো সে আপনার মানে একটা সিরিজ অফ ট্রানজাকশনে যদি ওই এটা বারবার ট্রান্সফার হয় তো কোনো একটা ফল্ট হইলে তো ওইটা আসলে আপনার ধরতে পারতো প্রিভিয়াস ব্যাংকে না। জি 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 স্যার, স্যার মানে হোল্ডার্স ইন ডিউ কোর্স এর কোনো এটা কোনো লায়াবিলিটি নাই, যদিও যদি ইনস্ট্রুমেন্টটা ডিফেক্ট থাকে, মানে যদিও ইনস্ট্রুমেন্টের ডিফেক্ট অথবা অসম্পূর্ণ থাকে, সেই ক্ষেত্রে হোল্ডার্স এন্ড ডিউ কোর্স তার কোনো লায়াবিলিটি নাই। না, এই ক্ষেত্রে ওইটা বলেন না, মানে হোল্ডার এন্ড ডিউ কোর্সের যে রাইটটা আমরা থাকে ওইটা সে এই ক্ষেত্রে পাবে না। মানে রাইটটা তো স্যার এরকমই স্যার, মানে তার মানে সেই কোর্সের মানে তার একটা রাইটের কথা বললাম আর কি। না, হোল্ডার এন্ড ডিউ কোর্সের রাইটটা বলেন না। বলবো স্যার? হ্যাঁ, হোল্ডার এন্ড ডিউ কোর্সের রাইটটা কি, যেটা আমরা বুঝতে পারবো যে এই ক্ষেত্রে ট্রান্সফারই পাবে না। মনে করেন স্যার, আমি বলি, মনে করেন হোল্ডার্স ইন ডিউ কোর্স এর ক্ষেত্রে এটা একটা পার্থক্য যে একটা ডিফেক্ট আছে, একটা সমস্যা আছে, বা যে কোনো না কোনো ভাবে আমি এটা হাতায়ে পেলাম, অন্য কেউ দিল আমাকে, মানে অ্যাসাইনি করে দিল, অথবা আমি বলি স্যার একটু লেট মি ফিনিশ, আমি একটু হয়তো বলতে যাচ্ছে, আমি একটা ইনস্ট্রুমেন্ট পেলাম, সেই ইনস্ট্রুমেন্টটা পাওয়ার আগে যদি কোনো ডিফেক্ট থাকে, বাট আমি হোল্ডার্স এন্ড ডিউ কোর্স এর বৈশিষ্ট্যধারী, সেই ক্ষেত্রে আমার ওইটা ইনস্ট্রুমেন্ট ডিফেক্ট থাকলেও এটা আমার কোনো লায়াবিলিটি নাই। আমি যদি আরেকজনকে সেটা আবার যদি অ্যাসাইন করি অথবা ট্রান্সফার করি বা ইনডোর্স করি, মানে আমি সেই কথাটা বলতে আছি। কিন্তু যদি কিনা নট নেগোশিয়েবল লেখা থাকে কিন্তু ত্রুটিপূর্ণ আছে, এই ক্ষেত্রে কিন্তু স্যার আমি যদি অন্য কাউকে ইনডোর্স করি অ্যাজ এ হোল্ডার হিসেবে, বুঝছেন স্যার, হোল্ডার্স এন্ড ডিউ কোর্স, দেন কিন্তু তখন আমি হতে পারবো না, তখন আমি হোল্ডার্স হয়েছি মনে করেন, বা আমি পেয়েছি এটা ডিফেক্ট অবস্থায়, কিন্তু আমি সেই অথরিটিটা পাবো না যদি কিনা ডিফেক্ট থাকা অবস্থায় হোল্ডার্স ইন ডিউ কোর্স এর যে রাইটটা পাই, সেই ক্ষেত্রে নট নেগোশিয়েবল চেক লেখা থাকলে সেই হোল্ডার্স ইন ডিউ কোর্স যে ফ্যাসিলিটি পেত ডিফেক্ট আছে পূর্বের পাওয়ারটা থেকে, কিন্তু এই ফ্যাসিলিটিটা সে নট নেগোশিয়েবল লেখার কারণে সে পাবে না। আমরাও তো এটাই বুঝছিলাম। আমি একটু বলি স্যার, এখানে বলেন স্যার, এখানে বলা হলো যদি নট নেগোশিয়েবল থাকে তাহলে চেক তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা সাধারণ ব্যাপার। নট নেগোশিয়েবল থাকলে এটা অনেকটা গুডস এর মতো হবে। আমি আমার চেকটা লিখলাম, আমি যখন নট নেগোশিয়েবল দিয়ে দিব, এই চেকটা আমি যার কাছে দিব সে আমার মতোই রাইট পাবে, সে পেমেন্ট পাবে। এটা হলো একটা কথা। এখানে বলা আছে যে ইন্টার বর্ডার বা ট্রানজিটের সময় আমি যখন অন্য কোনো দেশের সাথে সিকিউরিটির জন্য এই নট নেগোশিয়েবলটা দেওয়া হয়, এখন আমি যদি নট নেগোশিয়েবল না দেই তাহলে আমি কেউ তার নামে তার চেক নিল, ওই চেকটা আমার কাছে আসলো, আমি এটা আবার আরেকজনকে দিতে পারবো ইচ্ছা মতো, আমি হোল্ডার ইন ডিউ কোর্স। বাট যখন নট নেগোশিয়েবল থাকবে, ওই চেকটা যখন আমার কাছে আসবে, তখন কিন্তু এটা আমি আবার ইচ্ছা মতো আরেকজনের নামে আমি শো করতে পারবো না, কারণ অলরেডি কি আমি নট নেগোশিয়েবলের কারণে আমি হোল্ডার ইন ডিউ কোর্সের যে রাইটটা, এই রাইটটা আমি মিস করছি, কারণ এটা তো বাস্তব। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই মানে সেটাই তো। এখানে দেখেন পরের প্যারাতে একটু বলছে, পারসন টেকিং এ চেক ক্রস জেনারেলি অর স্পেশালি বিয়ারিং ইন ইদার কেস দ্য ওয়ার্ডস নট নেগোশিয়েবল shall not have or shall not be capable of giving a better title to the check than that which the person from whom he took it had. যার থেকে নিচে তার থেকে বেটার টাইটেল আর এটা দিবে না যদি নট নেগোশিয়েবল লেখা থাকে।
তার মানে ওইটাতে যদি কোনো ডিফেক্ট থাকে এটাও ডিফেক্ট হিসেবে সে ধরে নিতে হবে, সে প্রিভিয়াস চেইনকে ধরে আর ওই ডিফেক্টিভনেসটা সরাইতে পারবে না। জি স্যার, এখানে হলো যে পাইছে চেকটা আর যে দিছে দুইজন সমান হয়ে গেল, মানে নট নেগোশিয়েবল, দুইজন। স্যার কথাটা আবার নিচে লেখছে দেখেন, ফ্রম দ্য অ্যাবাভ সেকশন 130 ইট ফলোস দ্যাট দ্য ট্রান্সফার অফ সাচ চেক টেকস ইট এট হিজ ওন রিস্ক। তখন সে তার নিজের রিস্কে এটা নিতে হবে এবং বিল করতে হবে। জি স্যার আমি সেটাই, কাউকে আর কোনো কিছু ধরতে পারবে না। আর স্যার ওই শিয়াব ভাইয়ের ওই কথাটা গুরুত্বপূর্ণ, এটা একটা গুডস, মানে স্যার এটা মালের মতো স্যার, জাস্ট এটা যে কোনো পণ্য, এটা একটা বোঝাতে চাচ্ছে, ওই কথাটাও যুক্তিযুক্ত। জি স্যার, এটা হলো ওই যে ট্রানজিটের ক্ষেত্রে যদি বিশ্বাস না থাকে তখন এটা আর কি সিকিউরিটির জন্য এটা করে দেয় আর কি। স্যার এই লাইনটাকে আপনাকে একটু বলবো স্যার? বলেন। The object of not negotiable crossing is to afford protection to the drawer or holder. মানে আসলে স্যার এই নট নেগোশিয়েবল এর যে অবজেক্টটা, এই অবজেক্টটা আসলে যে দিচ্ছে তাকে সেভ করা, টু অ্যাফোর্ড প্রোটেকশন টু দ্য ড্রয়ার। হ্যাঁ, ড্রয়ার তো আমি ড্রয়ার তো ড্র করতেছি না, মানে এখানে নট নেগোশিয়েবল দিয়ে ড্রয়ারকে আমরা সেভ করতেছি। হ্যাঁ স্যার, মানে মিসক্যারেজ অর ডিসঅনেস্টি এগেইনস্ট ড্রয়ারকে ধরতে পারবে না, আর পেইও ড্রয়ারকে ধরতে পারবে না, ধরতে পারে প্রিভিয়াস কাউকে চার্জ করা যাবে না এটাতে। জি স্যার। তাহলে স্যার, হ্যাঁ বলেন। তাহলে কি স্যার আমরা এখানেই মানে আমাদের কেস স্টাডি গুলো শেষ হয়ে যাবে স্যার? হ্যাঁ মোটামুটি শেষ এখানে। আর স্যার আমার একটা কোশ্চেন ছিল কি, মনে করেন স্যার একজন ভদ্রলোক, সে একটা গাড়ি কিনছে বির কাছ থেকে, বাংলায় বলি, তা বির কাছ থেকে কেনার পর বি স্যার 3 মাস ইউজ করেছিল, এটা বি 3 মাস ইউজ করেছিল, ইউজ করার পর ওইটা আর কি এর কাছে বিক্রি করেছিল, কিন্তু বি স্যার এই যে 3 মাস ইউজ করেছিল এটা কিন্তু স্যার বলিও নাই এর কাছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই গাড়ির মালিকটা সি, সে কিন্তু স্যার প্রকৃত মালিক। এখন এই ক্ষেত্রে স্যার আমি তো বির কাছ থেকে কিনছি, তাহলে আমি কি মানে এই টাকা বির কাছে দাবি করতে পারবো কি না? কারণ আমাকে তো স্যার গাড়িটা সি কে দিয়েই দিতে হচ্ছে, অথবা স্যার বি ইউজ করার দরকার নাই, আমি ইউজ করছি 3 মাস, এই ক্ষেত্রে স্যার কি হবে ঘটনাটা? আমরা তো এটা ক্লাস আলোচনা করছিলাম মনে হয় স্যার, এটা আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্যার, আমি একটু বুঝতে না আমরা যেটা আলোচনায় স্যার এটা কোশ্চেন ছিল স্যার, ওই কোশ্চেনটা আমার কাছে নাই স্যার, আপনি যদি একটু মানে হেল্প। কোথায় নাই? কেন আপনার থেকে ইয়ার কোশ্চেন আছে না? না স্যার আমি কালেক্ট করতে পারি নাই স্যার। কেন? আমি সব ইয়ার কোশ্চেন তো দিছি ভাই সবাইকে। স্যার আমি ওইভাবে স্যার আপনি যেভাবে দিচ্ছেন চ্যাটে বা যেভাবে দিচ্ছেন আমি ওই গ্রুপের মাধ্যমে কালেকশন করতে পারিনি স্যার। আপনি আমার তাহলে একটু মেইল দিয়েন তো, আমি কালকে আপনাকে সবগুলো কোশ্চেন দিয়ে দিব, ওখানে আছে তো। এটা হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম শিয়াব, যে ওই একটা ফল্ট তার হয়েছে কি জানেন, আমি একটা গাড়ি নিচ্ছি, তো সেই ক্ষেত্রে তো আসলে গাড়ির কার নামে ওইটা তো আমার দেখে নেওয়া উচিত, ওইটা তো আমরা বলছিলাম, ঠিক আছে না? কারণ হচ্ছে আমরা সাধারণত কি একটা গাড়ি যদি আমরা মার্কেট নতুন নিই, তাহলে আমরা পোর্টের মধ্যে যে আসছে গাড়িটা, যে অকশন শিট, এগুলো আমরা দেখি। আর যদি আমরা সেকেন্ড হ্যান্ড কারো থেকে নিই, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই গাড়ির ডকুমেন্টের মালিক এটা দেখবো না, তো সেই ক্ষেত্রে তো আমার একটা ফল্ট হয়েছে, ঠিক আছে? আর তার মানে স্যার এখানে কে সুবিধা পাচ্ছে? এখানে হচ্ছে যদি এটা বায়ারের ভুল হয়ে থাকে, সে চেক করে না থাকে, তাহলে তো সেই ক্ষেত্রে তাকেই লায়াবিলিটিটা নিতে হবে। আর এখানে একটা কথা বলতে পারেন, যদি বায়ারকে সেলার কোন একটা ফেক ডকুমেন্ট দিয়ে ইনডিউসড করে, ফলস মানে মিস স্টেটমেন্ট দিয়ে যদি স্যার মিস রিপ্রেজেন্টেশন করে, তো সেই ক্ষেত্রে আসলে ট্রু অনার এটা পেলেও আপনার সবকিছু লায়াবিলিটি বিয়ার করতে হবে, কিন্তু যে ফল্ট করছে তাকে। তার মানে স্যার আমি কি স্যার, আমি যদিও কিনে থাকি মানে বীর কাছ থেকে, তাহলে আমি স্যার অবশ্যই স্যার বীর কাছে সুবিধা পাবো, এবং আমি যে 3 মাস ইউজ করছি এর লায়াবিলিটি স্যার তাহলে আমাকে দিতে হবে না। স্যার আমি একটু বলি। হ্যাঁ বলেন।
স্যার এই সেম স্টাডিটা সেনমিত্রে আছে স্যার, সরাসরি এইটাই হ্যাঁ। এইভাবে ওইখানে বলা হয়েছে যে যেহেতু যার মালিকানা নাই, যে নিজের মালিকানা নাই, সে আরেকজনের কাছে ওইটা বিক্রি করতে পারে না। যদি করে বা কোনোভাবে বা প্রতারণা করে বা মিথ্যা কথা বলে বা মিথ্যা ডকুমেন্ট দিয়ে, তাহলে সেক্ষেত্রে সে পেনাল্টি হিসাবে ওই যে পরিমাণ টাকা তার কাছ থেকে নিয়েছিল ওইটা দিয়ে দিবে। প্লাস উনি যে যতদিন ব্যবহার করছে, সেটা যতদিন ব্যবহার করুক হোক, সেটা অনেকদিন ব্যবহার করছে, এটা তারপরে ডাজন্ট ম্যাটার, সে এটা টাকা কোনো দিতে বিষয়। বাধ্য থাকবে না। এবং হ্যাঁ। যে প্রকৃত মালিক সে ওই গাড়িটা ফেরত পাবে। তার মানে স্যার আমি ব্যবহার করছে তার কোনো কিছু দেওয়া লাগবে না। জি স্যার, এটা সেনমিত্রে বলছে। বুঝছি, ওইটা আমরাও জি, তো স্যার, আলোচনা জি, এটা স্যার। বলছিলাম। স্যার আমি কি শেয়ার করে দেবো? হ্যাঁ, করে দিন। ওকে স্যার। আচ্ছা স্যার, আমি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এখন আপনাদের কোশ্চেন গুলো থাকলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন না। ব্যবসা কি নিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে? স্যার পাবো স্যার। আর নাহলে আপনি আমার মেল দিয়েন, আমি ওখানে দিয়ে দিব। ঠিক স্যার আছে, আপনার একটা আমি একটা মেল দিয়ে দিব স্যার, মেল দিবনি স্যার, তাহলে আপনি করে দেন। একটু দিয়ে। হ্যাঁ স্যার, আগে দেওয়া আছে, আপনি কয়েকটা শিট দিয়েছেন, আমি দিয়ে দিব স্যার একটু পরে। তো দিস ইজ দ্য এন্ড অফ কমার্শিয়াল ল। জি স্যার, আমি এটা বুঝতে পারছি, সমস্যা নেই স্যার। This is the end of commercial law. Then actually we will start the next class level law. তো আমরা লেভেল ল শুরু করব। ওখানে আপনার 6টা ক্লাস আমার প্ল্যান আছে, 6টা ক্লাসের মধ্যে শেষ করে লেভেল ল। ওখানে আপনাদের হয়তো 20 নাম্বার आंसर করা লাগে, 3টার মধ্যে যে কোনো 2টা থাকে। এখন এসে আপনারা যে কোশ্চেন গুলো আমি আলোচনা করলাম এবং বললেন, টোটাল আজকে 12th ক্লাস শেষ হলো। এখন আপনি একটু বসে অ্যাসেস করে দেখেন আসলে লাস্ট 10টা কোশ্চেনে আপনি যে কোনো 2টা आंसर করতে পারতেছেন কিনা। যদি পারেন আমি বলবো আর কোনো প্রিপারেশনের দরকার নাই, কারণ আমাদের সিলেবাস এত ছোট না, সিলেবাস অনেক বড়। তো আর যদি দেখা যাচ্ছে 2, 4, 5, 10টা কোশ্চেন আপনাদের অ্যাড করা লাগতেছে, তো সেই ক্ষেত্রে আপনার ওই 2, 4, 5, 10টা কোশ্চেন আপনারা সেনমিত্র থেকে জোগাড় করে নেবেন। বুঝা গেছে? জি স্যার। আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম।